আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যে ভদ্রলোককে আপনারা দেখতেছেন, ঠিক আছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে জাস্টিস মিস্টার এনায়েতুর রহিম। উনি হাইকোর্ট ডিভিশনে জাজ ছিলেন, পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে উনি এক্সিলেট হন। অ্যাপিলেট ডিভিশন থেকে উনি যখন ওই যে মানে একটা ষড়যন্ত্রের সাথে জড়িত হয়, এই সকল বিচারপতিরা ওই যে শেখ হাসিনার এই যে তারা একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করে, যেটা আপনারা জানেন। জুডিশিয়াল কু মানে তারা এই গভর্নমেন্ট, যে বর্তমানে যে গভর্নমেন্ট, তাই সেই গভর্নমেন্টকে তারা ইলিগাল ডিক্লেয়ার করার জন্য একটা ভার্চুয়াল কোর্ট বসাইছিল। তো ওই সেদিন সেটা তারা করতে পারেনি, ভার্চুয়াল কোর্টের মাধ্যমে এই ডিক্লারেশনটা দিতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা সবাই করতে বাধ্য হয়। এই এনায়েতুর রহিম উনিও এই এদের মধ্যে একজন। তো আমি মিস্টার জাস্টিস এনায়েতুর রহিমকে পার্সোনালি চিনি, আমি ওনার করে মামলাও করছি। তো আমি ওনার সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। তার আগে আপনারা একটু দেখেন ওনার নীতিবাক্যগুলো। আপনারা ওনার নীতিবাক্যগুলো দেখার পরে পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে উনি যে কাজটা করছেন এটা আমাদের সম্পাদক এখানে আসার জন্য, আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য। এই যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে, এথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুজ ইন লিগ্যাল প্রফেশন, যে কোনো কারণেই হোক, আমরা যে অবস্থানে বর্তমানে সমগ্র জাতি আছি, রাষ্ট্র আছি, সমাজ আছি, ব্যক্তি আছি, পরিবার আছি, আমার মনে হয় যে নীতি নৈতিকতার কথা বলাটা এখন একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অবকাঠামোগত উন্নতি হচ্ছে, মানুষ অনেক লেখাপড়া শিখছে, কিন্তু আমাদের দেশের বিজ্ঞজনরা প্রায় দেখবেন একটা কথা বলে যে নৈতিক মূল্যবোধের আমাদের সমাজের সবখানে অবক্ষয় ঘটছে। এই নৈতিক মূল্যবোধ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে নৈতিক মূল্যবোধের এক ধরনের অভাব দেখা যাচ্ছে। এবং আমাদের সমস্ত অর্জন, এই জাতির সমস্ত অর্জন নষ্ট হয়ে যাওয়ার একটা প্রশ্নের মুখোমুখি হয় আমরা বর্তমানে যে নৈতিক অবস্থার জীবনে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজে, ব্যক্তি জীবনে আমরা নীতি নৈতিকতার কথা যারা বলি বা বলার চেষ্টা করি, আমরা সেই জিনিসটাই কেউ পালন করি না, যার কারণে আমরা পরস্পরকে বিশ্বাস করি না, পরস্পরের প্রতি আমাদের আস্থার অভাব, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব, পরস্পরকে বিশ্বাস করতে চাই না। আমাদের প্রয়াত একজন বিচারপতি জনাব বজলুর রহমান সাহেব, থানা নামে যিনি পরিচিত ছিলেন, উনি একটা কথা বলতেন। সেই কথাটি হলো, ওই স্কুলের যিনি আদর্শ শিক্ষক, ঘন্টা যখন পড়েন স্কুলের শিক্ষক তখনই ক্লাসে প্রবেশ করেন, আর ঘন্টা বাজার 5 মিনিট পরে বেরিয়ে আসেন, ছাত্রদের আন্তরিকতা নিয়ে পড়েন। এই আদর্শ টিচারটিকে স্কুলের অন্যান্যরা সবাই বলে পাগলা মাস্টার, যেহেতু তিনি আদর্শ নিয়ে থাকেন। আর আমরা এমন এক সমাজে এখন বাস করছি, নীতি নৈতিকতার কথা যদি বলি, আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই না। এবং আমরা যারা বেশি নীতি নৈতিকতা কথা বলি, অনেকে আমরা মনে করি আমাদের সর্বশেষ মূল্যায়নটা হলো এই যে লোকটা আসে বেশি ধান্দাবাজ, ধরার উপায় নাই। এত নীতি কথা বলে কিন্তু ধরার উপায় নেই, লোকটা আসলে ধান্দাবাজ। এমনি একটা অবস্থার মধ্যে আজকে এই টপিক্সের উপর আলোচনা করা খুব কঠিন ব্যাপার। এবং আমি মনে করি যে নীতি নৈতিকতা, এই যে এথিক্স মোরাল, দেশে সালিশ বিচারের যারা অংশগ্রহণ করছেন তাদের অন্তত এই কমন সেন্সটুকু আছে যে এই বিচার কি, এই ধরনের বিচার কি এই একজন বিচারক সে বিচারের টেবিলে বসে এই ধরনের বিচার সে করতে পারে কি না। তাহলে আমরা এখন যাব যে কেসটা, আমরা যে কেসটা যাচ্ছি হচ্ছে আপনার বেগম খালেদা জিয়া কেস, ঠিক আছে, যেটা ক্রিমিনাল আপিল নাম্বার 1676 অফ 2018।
ঠিক আছে? তো এই কেসটা প্রথমে শাহবাগ থানায়, রমনা পুলিশ স্টেশনে এটা কেসটা রেজিস্টার্ড হয়। সেটা হলো 8/7/2008। পরবর্তীতে এইটা ট্রান্সফার হয়ে স্পেশাল জজ আদালতে যায়। স্পেশাল জজ আদালতে নাম্বার হয় 17/2017। আর হাইকোর্টের এক অ্যাপিল দায়ের হয়। অ্যাপিল নাম্বার থাকে হলো ক্রিমিনাল অ্যাপিল নাম্বার 1676/2018। তো যেটাও আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এখন এইখানে যে বিষয়টা আছে, আপনার এনায়েতুর রহমান সাহেবের বক্তব্যটা তো শুনলেন, তার মোরালিটি, তার সাথে নৈতিকতা, তার কত ভালো নৈতিকতাটা তো বুঝতেই পারলেন কথা শুনে। উনি খুবই নৈতিক মানুষ, ঠিক আছে? তো তার নৈতিকতার চরিত্রটা আমি একটু উন্মোচন করতেছি। আপনারা দেখেন এই কেসটা হচ্ছে বেগম খালেদা জিয়ার কেস, যে আমি হাইলাইট করে রাখছি, এখানে দেখতে পারবেন খালেদা জিয়া। এবং তারপর আপনারা দেখতে পারবেন যে এইখানে এই কেসে আমি নিচে আন্ডারলাইন করছি, রেড মার্ক করা আছে 11 নম্বর প্যারাতে, একটু দেখেন। অন কনক্লুশন অফ দ্য ট্রায়াল, দ্য লার্নেড স্পেশাল জাজ ফাউন্ড দ্য প্রেজেন্ট অ্যাপিলেন্টস guilty along with 3 other absconding accused under section 409 of the Penal Code and section 52 of the Prevention of Corruption Act 1947. Read with section 109 of the Penal Code, but sentence the convicts under section 409/109 of the Penal Code. Begum Zia was sentenced to suffer rigorous imprisonment for a period of 5 years. আমি এই জায়গাটা আবার একটু এমফাসাইজ করতেছি, যেখানে বলতেছে বেগম জিয়া ওয়াজ সেন্টেন্স টু সাফার রিগরিয়াস ইমপ্রিজনমেন্ট ফর 5 years। আমি যারা আপনারা তো সবাই বুঝবেন না, তারপর আমার যারা অনেকে আছে আমার ফেসবুকের ফলোয়ার্স, যাদেরকে আমি একটু ভেঙে বলতে চাচ্ছি, তাদের উদ্দেশ্যে, আমার কোনো লার্নেড ফ্রেন্ডের উদ্দেশ্য না। এই মামলাটায় ট্রায়াল কোর্ট বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা প্রদান করলেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যান্য আসামিদেরকে 10 বছরের সাজা প্রদান করলেন। আচ্ছা, ভালো কথা, এটা ট্রায়াল কোর্ট দিলেন। জাস্টিস এনায়েতুর রহিম সাহেব এসে কী করলেন দেখেন আপনারা। এই যে দেখেন আপনি তার প্যারাগ্রাফ, ওই জাজমেন্টের তার লাস্ট প্যারাগ্রাফ 226 নাম্বার, ওই যে রেড মার্ক করে রাখছেন এখানে দেখেন। বেগম খালেদা জিয়া is convicted under section 409 of the Penal Code and section 52 of the Prevention of Corruption Act 1947, and she is sentenced under section 409 of the Penal Code or to suffer rigorous imprisonment for a period of 10 years, and also to pay fine as imposed by the learned special judge. তাহলে এখানে যেটা হচ্ছে যে উনি এসে কি না, খালেদা জিয়া তো আসলে অপরাধ বেশি করছে, মানে ওনার মাথার ভিতরে ওই যে গণভবন থেকে ওয়াশ হয়েছে, ব্রেন ওয়াশ হওয়ার পর ওনার মাথায় আসলো যে খালেদা জিয়ার অপরাধের পরিমাণটা বেশি, ঠিক আছে? তো উনি খালেদা জিয়ার সাজাটা 10 বছর করে দিল, 5 বছর থেকে 10 বছর। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আপনি একটু কাইন্ডলি দেখবেন এই জায়গাটা। দেখেন মহিলাদের জামিনের বিষয়ে কি বলে, একটু কাইন্ডলি এই জায়গাটা দেখেন। এই সফিস্টিকেটেড একটা পেজ, এই জায়গাটা একটু কাইন্ডলি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। বলতেছে, when any person accused of any non-bailable offense is arrested or detained without warrant by an officer in charge of a police station or appears or is brought before court, he may be released on bail, but he shall not so released if there appear reasonable grounds for believing that he has been guilty of an offense punishable with death or transportation of her life. এখানে তো এই কথাটা হচ্ছে, যদি এখানে এমন কোনো মানে অপরাধ করে থাকে যেটা থেকে তার মানে মৃত্যুদণ্ড হইতে পারে অথবা তার যাবজ্জীবন সাজা হইতে পারে, ওই ধরনের অপরাধ যদি সে কইরা থাকে এবং আসলে তার মানে সব পারিপার্শ্বিক অবস্থা দেখে যদি বুঝে আসে যে এই তার যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে, তাহলে তার জামিনটা বিবেচনা করবে না। তারপরও বলছে এই ধরনের অপরাধ যদি করে, তারপরও বলছে কি বলছে, provided that the court may direct that any person under the age of 16 years or any woman, এই জায়গাটা any woman or any sick or infirm person
accused of such an offense be released on bail. এই যে কথাটা বলতেছে, যদি ডেথ এবং লাইফ ইমপ্রিজনমেন্ট, যদি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির হওয়ার সুযোগও থাকে বা হইতেও পারে, কিন্তু সে যদি মহিলা হয় এবং বয়স্ক হয় এবং সে যদি অসুস্থ হয়, এগুলো বিবেচনা করে তাকে বেল দেওয়া যাবে এবং বেল দিতে পারবে। কিন্তু সে খালেদা জিয়া কিন্তু যে সাজা অপরাধ করছে তাকে সর্বোচ্চ সাজাই দিছে, দেখলেনই তো আপনারা। তো 10 বছরের সাজা দিছে অ্যান্টি কারাপশনের জন্য, ঠিক আছে। তো তারপরও তার বেল কনসিডার করা হয়নি। এনায়েতুর রহিম সাহেব তার বেলটা কখনোই কনসিডার করে নাই, ঠিক আছে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে এটা 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 দেখালাম। এখন হচ্ছে আরেকটা কথা, এটা হচ্ছে আমরা যারা যে রিলিজিয়াসে আমরা বিলিভ করি না কেন, প্রত্যেকটা রিলিজিয়াসে একটা কথা আছে, ঠিক আছে। এবং সব ধর্মের মূল বক্তব্য তো যে মানে মানব কল্যাণ করা, তাই না? তো এইখানে আপনারা এই জায়গাটুকু একটু দেখেন, আমি যে জায়গাটুকু হাইলাইট করে রাখছি। ওয়ান জাজ shall go to Jannah and two to Jahannam. The judge who knows what is right and judges accordingly shall be in Jannah. Then the one who knows, এই যে রেড মার্কিং যে জায়গাটা, এই জায়গাটুকু একটু কাইন্ডলি ফোকাস করবেন আপনারা। The one who knows what is right but intentionally judges unjustly will go to Jahannam, and so will the judge who rules without knowledge. এখানে বলতেছে যারা জেনে শুনে অপরাধ ভুল জাজমেন্ট দিচ্ছে এবং যারা অবিচার করতেছে এবং যাদের মানে 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 বিবেকহীনভাবে যারা বিচার করবে, তারা জাহান্নামে যাবে। তো এনায়েতুর রহিম সাহেবের ক্ষেত্রে জাহান্নাম জান্নাত ব্যাপারে বাট উনি যে কাজটা করছে, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি একটা পানিশমেন্টের হকদার। এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দাবি জানাচ্ছি এবং সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে এনায়েতুর রহিম সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হোক এবং আইনগত তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করা হোক। কারণ ওনাকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। কারণ ভবিষ্যতে যারাই বিচার বিভাগে বসবেন, তারা ওই যে প্রধানমন্ত্রীর কান পড়া নিয়ে একটা জাজমেন্ট ডেলিভারি করবেন, এই ধরনের মানে আলতু ফালতু জাজমেন্ট, ঠিক আছে। তারা যাতে একবার চিন্তা করে যে না, আমি যে জাজমেন্ট দিয়ে যাব, ঠিক আছে, পরবর্তীতে এই জাজমেন্টের জন্য কিন্তু আমার সাজা খাটতে হতে পারে। সেই উদাহরণ আমরা এই এনায়েতুর রহিম সাহেবের বিচার করে সেই উদাহরণ আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের দোয়া এবং সাহায্য আমি কামনা করছি। আসসালামু আলাইকুম।